নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটেট জানুয়ারি 2024 এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে প্রশ্নপত্র সম্পর্কে। আজ আমরা ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি সম্পর্কে আলোচনা করব, যেটা পার্ট 5-এ থাকে। আমরা জানি যে বেঙ্গলির জন্য আলাদা একটা সাপ্লিমেন্ট কোয়েশ্চেন বুকলেট দেওয়া হয়, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর মেন টেস্ট বুকলেট কোড হচ্ছে আই। আমরা ল্যাঙ্গুয়েজ 1টা সম্পর্কে এই পেপারের আগের দিন আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ 2 সম্পর্কে। প্রথমে এটা ফার্স্ট পেজ, তোমাদের দেখো ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেটস কিছু দেওয়া থাকে। এটা সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি। এটা কিন্তু বাংলাতেও না, একটা অংশ পেজ 2তে দেওয়া আছে, যেখানেও কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। একই ইনস্ট্রাকশন বলছে, যতক্ষণ পর্যন্ত না বলা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরীক্ষা পুস্তিকাটি খুলবেন না। যখন ইনস্ট্রাকশন দেওয়া হবে তখনই খুলতে হবে। পরীক্ষা পুস্তিকাটির পিছনের আবরণীতে পৃষ্ঠা 19 এবং 20 মুদ্রিত নির্দেশগুলি মন দিয়ে পড়ুন, সেটা আমরা দেখে নেব। এবারে কি কি নির্দেশ দেওয়া হচ্ছে দেখো, যেসব পরীক্ষার্থী বাংলা ভাষায় পার্ট 4 ল্যাঙ্গুয়েজ 1 অথবা পার্ট 5 ল্যাঙ্গুয়েজ 2 দুটোই নয়, যে কোনো একটা এর উত্তর দিতে চান, তাদের জন্য এই পুস্তিকাটি মুখ্য পরীক্ষা পুস্তিকার একটা পরিশিষ্ট বিশেষ। তাহলে আমরা জানি, হয় ল্যাঙ্গুয়েজ 1 হবে বাংলা অথবা ল্যাঙ্গুয়েজ 2 হবে বাংলা। তাহলে যে কোনো একটার আনসার এখানে দিতে হবে। পরীক্ষার্থীরা পার্ট 1, 2, 3 এর উত্তর মুখ্য পরীক্ষা পুস্তিকা থেকে দেবেন এবং পার্ট 4 এবং 5 এর উত্তর তাদের নিজেদের নির্বাচিত ভাষা থেকে দেবেন, যা ল্যাঙ্গুয়েজ ঠিক করা হয়েছে। যদি ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ থাকে, সেটা মেন যে বুকলেট তার মধ্যেই থাকবে পার্ট 4-এ, আর ল্যাঙ্গুয়েজ 2 যদি বাংলা থাকে সেটা সাপ্লিমেন্ট পেপারে থাকবে। উল্টো হলেও তাই, ঠিক আছে। 4 নম্বর দেখো, এই পৃষ্ঠার বিবরণগুলি লেখার জন্য এবং উত্তরপত্রে উত্তর চিহ্নিতকরণের জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেনই ব্যবহার করতে হবে। এটা ওখানেও দেওয়া ছিল। 5 নম্বরে বলছে দেখো, বর্তমান ভাষা পুস্তিকার ল্যাঙ্গুয়েজ বুকলেট কোড হচ্ছে আই। আমরা দেখলাম এই ভাষা পরিশিষ্ট পুস্তিকার কোড এবং উত্তরপত্রের 2য় পৃষ্ঠায় মুদ্রিত কোড ও মুখ্য পরীক্ষা পুস্তিকার উপরে মুদ্রিত কোড একই কিনা সেটা কিন্তু নিশ্চিত হয়ে নিতে হবে, কারণ উত্তরপত্রেও এই কোডটা আই হবে, ল্যাঙ্গুয়েজ বুকলেট কোড, আর এখানেও আই। কোড যদি এক না হয় তাহলে নিশ্চিতভাবে ইনভিজিলেটরকে সেটা জানাতে হবে। 6 নম্বর পয়েন্টে বলছে দেখো, এই পরীক্ষা পুস্তিকাটি 4 এবং 5 এই 2 ভাগে বিন্যস্ত, মানে পার্ট 4 এবং পার্ট 5। 60 কোয়েশ্চেন্স রয়েছে এখানে, 60টা কোয়েশ্চেন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। প্রত্যেকটার নম্বর হচ্ছে 1। পার্ট 4-এর 30টা কোয়েশ্চেন রয়েছে 91 থেকে 120, মানে এটা ল্যাঙ্গুয়েজ 1। আর পার্ট 5-এ রয়েছে আরও 30টা কোয়েশ্চেন 121 কোয়েশ্চেন নাম্বার থেকে 150, এটা হচ্ছে পার্ট 5 ল্যাঙ্গুয়েজ 2। 7 নম্বর দেখো, যে পার্ট 4-এ ভাষা 1 ল্যাঙ্গুয়েজ 1-এর জন্য 30টা প্রশ্ন আছে এবং পার্ট 5-এ ল্যাঙ্গুয়েজ 2-এর জন্য 30টা প্রশ্ন আছে। যে যেটা চুজ করেছেন সেটা সেইভাবে উত্তর দেবেন। এরপরে 8 নম্বর পয়েন্টে আসো। এখানে বলছে যে পরীক্ষার্থীদের পার্ট 5 ল্যাঙ্গুয়েজ 2-এর প্রশ্নোত্তরের জন্য প্রদত্ত ভাষা তালিকা থেকে এমন একটা ভাষা নির্বাচন করতে হবে যা তার ভাষা 1 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 পার্ট 4 এর জন্য নির্বাচিত ভাষা থেকে আলাদা, ঠিক আছে। অর্থাৎ ভাষা 1 মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 যদি ইংলিশ নাও ল্যাঙ্গুয়েজ 2 বাংলা নেবে, আর ল্যাঙ্গুয়েজ 1 যদি বাংলা নাও ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ নেবে। দুটো তো একই হবে না, সেটাই বলা হচ্ছে এখানে। 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, পরীক্ষা পুস্তিকায় পরীক্ষার্থীর নিজের কাজ রাফ ওয়ার্ক এর জন্য নির্দিষ্ট খালি জায়গার মধ্যেই কিন্তু রাফ ওয়ার্ক করতে হবে। আর 10 নম্বর পয়েন্টে বলা আছে, সব উত্তর ওএমআর উত্তরপত্রের মধ্যেই চিহ্নিত করতে হবে এবং এটা কিন্তু সাবধানতার সঙ্গে করতে হবে। একবার ভুল হলে এখানে হোয়াইটনার ব্যবহার করার বা চেঞ্জ করার কোনো অপশান নেই। এরপরে দেখো, নিচে পরীক্ষার্থীর নাম লিখতে হবে এখানে গোটা গোটা অক্ষরে, ক্রমিক সংখ্যা সংখ্যায় লিখতে হবে, এখানে অক্ষরে লিখতে হবে, পরীক্ষা কেন্দ্রের নাম লিখতে হবে যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ, এখানে সাইন করতে হবে, পরীক্ষার্থীর সাইন, ক্যান্ডিডেট সিগনেচার, এখানে ইনভিজিলেটরের সিগনেচার থাকবে এবং এখানে সেন্টার সুপারিনটেনডেন্টের স্ট্যাম্প এবং সিগনেচার থাকবে, ঠিক আছে। এরপর আমরা এই যে দেখতে পাচ্ছিলাম এখানে, এটা আমরা করেছি আগের দিন, ল্যাঙ্গুয়েজ 1 যেটা বেঙ্গলি পার্ট 4 তার কোয়েশ্চেনগুলো প্রথমে দেওয়া আছে, তাই তো। এরপর যদি এগিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে এখানে 30টা কোয়েশ্চেন থাকবে 91 থেকে 120 পর্যন্ত। এরপরে আমরা পাবো ল্যাঙ্গুয়েজ 2। আজ আমরা শুরু করব ল্যাঙ্গুয়েজ 2। দেখো ল্যাঙ্গুয়েজ 2 এর এই যে
120 কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো এখানে আরও একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে পরিষ্কার করে, যেসব পরীক্ষার্থী বাংলাকে ভাষা 2 হিসেবে, ল্যাঙ্গুয়েজ 2 বাংলা হিসেবে নির্বাচিত করেছেন তারাই কিন্তু পার্ট 5 121 থেকে 150 নাম্বার প্রশ্ন এর উত্তর দেবেন। তাহলে বোঝা গেল, পরিষ্কার করে বলা আছে যারা ল্যাঙ্গুয়েজ 2 বাংলা নিয়েছেন তারা 121 থেকে 150 এই যে কোয়েশ্চেন নাম্বার এর আনসার তারা দেবেন। এরপর আমরা চলে আসছি পার্ট 5 ল্যাঙ্গুয়েজ 2। আবার এখানে লেখা আছে যেসব পরীক্ষার্থী বাংলাকে ভাষা 2 ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে নির্বাচিত করেছেন তারা অবশ্যই পার্ট 5 121 থেকে 150 নম্বর প্রশ্ন এর উত্তর দেবেন। এরপরে চলে আসছে কম্প্রিহেনশন, যেখানে দেখো 121 থেকে 128 এই 8টা প্রশ্নের উত্তর এই কম্প্রিহেনশন থেকে দিতে হবে। তাহলে আমরা বলেছি কম্প্রিহেনশন পড়ার আগেই আমরা কোয়েশ্চেন আগে পড়ে নেব, তারপরে কম্প্রিহেনশনে যাব। দেখো এখানে প্রথম কোয়েশ্চেন 121 কি বলেছে, প্রোবেসিস কি? প্রোবেসিস কি? তাহলে আমরা এবার প্যারাতে চলে যাই। দেখো গদ্যাংশটা একটু পড়ি। বলছে ছেলেবেলায় ঠাকুমারা কামরূপের ডাইনিদের গল্প শোনাতেন। ডাইনিরা নাকি পুরুষদের কিংবা ছোট ছোট ছেলেদের মন্ত্রের প্রভাবে ভেড়া বানিয়ে রাখত। কখনো বা ডাইনি মায়ায় পুরুষদের মগজ ধোলাই হয়ে যেত এবং ডাইনির একান্ত অনুগত হয়ে থাকত। বড় হয়ে আরব্য উপন্যাসেও অনুরূপ গল্প অনেক পড়েছি। জাদুকরীর জাদুর প্রভাবে রাজপুত্রদের ভেড়া, ছাগল, কুকুর ইত্যাদিতে পরিণত করত এবং নিজের খোঁয়াড়ে পুড়ে রাখত। এসবই পিলে চমকানো আজগুবি গল্প মাত্র, তবু আজও সমান কদর। বাস্তবে মানুষের রাজ্যে এমনটি ঘটে না। কোনো জাদুদণ্ড কিংবা কোনো বিদ্যার প্রভাবে কয়েক গণ্ডা বা কয়েকশো পুরুষকে কোনো মেয়ে খোঁয়াড়ে পুড়ে আজ্ঞাবাহী করে রাখতে পারে না। যদিও নারীর দ্বারা পুরুষ এবং পুরুষের দ্বারা নিগৃহীত নারী মানব সমাজে বিরল নয়, তাই বলে জাদুদণ্ড বা মন্ত্রতন্ত্র এসব একেবারে গাঁজাখুরি কথা। দেখো যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট মনে হবে সেগুলোকে কিন্তু একটু আন্ডারলাইন করে রাখবে। মানব সমাজে যা অসম্ভব, অবাস্তব, অবিশ্বাস্য বা অতিরঞ্জন বলে মনে হয় তার কিছু কিছু নমুনা মনুষ্যেতর প্রাণীদের মধ্যে লক্ষ্য করা গেছে। পুরুষের মগজ ধোলাই করে নিজের কামনা চরিতার্থ করা এবং সন্তান পালনের ভার পুরুষের উপর চাপিয়ে পালিয়ে যাওয়া জলের ও ডাঙার বহু প্রাণীর মধ্যে দেখা যায়। স্ত্রী মাকড়সা তো সন্তান সম্ভবা হলেই পুরুষটাকে খেয়েই ফেলে, এটা আন্ডারলাইন করে রাখতে হবে, কারণ এটা একটা বৈশিষ্ট্য স্ত্রী মাকড়সার। কয়েক প্রজাতির ব্যাঙ, সি হর্স, এমনকি সম্রাজ্ঞী পেঙ্গুইনরাও কম যায় না। সাগরের আলো আঁধারি বাসিন্দাদের অঞ্চলের বাসিন্দা স্ত্রী অ্যাংলারা নিজেদের বুকের তলায় ঝুলিয়ে রাখে তাদের তুলনায় নিতান্তই ছোট কয়েকটা পুরুষকে। স্ত্রী অ্যাংলারটা মারা গেলে পুরুষগুলোকেও মরতে হয়। আচ্ছা, স্ত্রী অ্যাংলার, হ্যাঁ, জানি না সেকালের উদ্ভট গল্পের রচয়িতারা এইসব প্রাণীর হদিশ পেয়েছিলেন কিনা। তাহলে এখানে আমরা কয়েকটা প্রাণীর কথা জানলাম। একটা স্ত্রী মাকড়সা, সন্তান সম্ভবা হলেই পুরুষটাকে খেয়ে ফেলে। কয়েক প্রজাতির ব্যাঙ, সিহর্স, এমনকি সম্রাজ্ঞী যে পেঙ্গুইন, তারাও কম যায় না। আরও একটা কথা পেলাম, সাগরের আলো আঁধারি অঞ্চলের বাসিন্দা স্ত্রী অ্যাংলারদের কথা, তাই তো? স্ত্রী অ্যাংলাররা মারা গেলে পুরুষগুলোকেও মরতে হয়, কারণ স্ত্রী অ্যাংলাররা নিজের বুকের তলায় ঝুলিয়ে রাখে তাদের তুলনায় নিতান্তই ছোট কয়েকটা পুরুষকে। আচ্ছা, এরপরে বলছে দেখো এখানে তেমনই এক জাদুকরীর কথাই আসছি। কোন জাদুকরীর কথা? তাহলে গল্পের মূল এবার আমরা জায়গায় প্রবেশ করছি, যার নাম সাগর সেজ, ইংরেজি নাম বোনেলিয়া। তাহলে এই ব্যাপারটা ভালো করে দেখতে হবে। ওদেরই নাম দেওয়া হয়েছে সাগরের দ্বীপ ও দ্বীপাধার। তাহলে অনেকগুলো নাম, সাগরের দ্বীপ ও দ্বীপাধার, তাদেরকেই বলা হয় সাগর সেজ, আর ইংরেজিতে এদেরকেই বলা হয় বোনেলিয়া। দ্বীপাধারের মাথায় জোড়া প্রদীপ যেন, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এদের রাজ্যে পুরুষ নেই। একেবারে কচি কাঁচাদের উদরস্থ করে এবং তাদের পেটের ভেতরে রেখে পুরুষ বানিয়ে ফেলে। কয়েকটা বা কয়েক গণ্ডা নয়, কম করে 100টা পুরুষ ওদের পেটের থলিতে থাকে। না, আজগুবি নয়, একেবারে বাস্তব ঘটনা। তাহলে বৈশিষ্ট্য কি? যে তাদের কিন্তু পুরুষদের অস্তিত্বই নেই, রাজ্যে পুরুষই নেই, কারণ কচি কাচাদের উদরস্থ করে পেটের ভেতরেই রেখে তাদের পুরুষ বানিয়ে ফেলে এবং প্রায় 100টা পুরুষ তাদের পেটের থলিতে থাকে। কাদের? না এই যে দ্বীপ, সাগরের দ্বীপ বা দ্বীপাধার, যাদের সাগর সেজ বলে বা বোনেলিয়া। এবার দেখো সাগরতলায় রংবাহারি পুঞ্জীভূত প্রবাল, স্পঞ্জের বাগানে দু একটা এমন জিনিস রয়েছে যাকে দ্বীপাধার ও দ্বীপের সঙ্গে তুলনা করা যায়।
লম্বা একটা দণ্ডের মাথায় দুদিকে প্রসারিত দুটো প্রদীপ কিংবা দুটো লম্বাটে ধরনের পাতা, বৈশিষ্ট্যটা ভালো করে মনে রাখতে হবে। প্রাণী বলে আদৌ মনে না হলেও প্রাণী। দণ্ডটাকে প্রাণীটির গলা এবং পাতা দুটিকে তাদের সুর বা বাহু বলে ধরা হয়। গলাটা বিজ্ঞানের পরিভাষায় প্রোবেসিস। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার আমরা পেয়ে গেলাম যে এই যে বনেলিয়া বা সাগর সেজ, তার দেহটা দেখতে কেমন? লম্বা একটা দণ্ডের মাথায় দুদিকে প্রসারিত দুটো প্রদীপ, যেন পাতার মতন। এই যে লম্বা দণ্ড, সেটা হচ্ছে তাদের গলা, এবং এই গলাটাকেই বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে প্রোবেসিস। গলার একেবারে তলায় থাকে মুখগহ্বর। তাহলে উপরে দুটো পাতা, তার নিচে লম্বা গলা, তার নিচে মুখগহ্বর। মুখগহ্বরের নিচে দেহের সমূহ অংশ প্রবাল পাথরের ভেতরে ঢুকিয়ে পড়ে থাকে। ইচ্ছেমতো গলাটাকে বাঁকাতে পারে, একেবারে কাত করে দিতে পারে, অথবা খাড়াভাবেও রাখতে পারে। বেশিরভাগ সময় প্রবাল স্তূপের গায়ে গলাটাকে এলিয়ে দেয়। তাহলে গলাটাকে কি করে? প্রবাল স্তূপের গায়ে এলিয়ে দেয়। আর যেটা গলার নিচে মুখগহ্বরের নিচে যে দেহের অংশ, সেটাকে প্রবাল পাথরের ভেতরে ঢুকিয়ে পড়ে থাকে। তাহলে এই জায়গাগুলো আন্ডারলাইন করে নেবে। এরপর দেখো যে মাথায় প্রদীপের মতো হোক বা পাতার মতো হোক, দুটো প্রত্যঙ্গ, এরা কি? শিকার ধরার হাতিয়ার। তাহলে এই পাতার মতো অংশ দুটো দিয়ে তারা কি করে? শিকার ধরে। মূল দেহটাকে ভুঁই কুমড়োর সাথে তুলনা করা যেতে পারে। দেহটা কেমন? ভুঁই কুমড়োর মতো, মোটা এবং কিছুটা লম্বা ধরনের। জেগে থাকে মুখগহ্বর, লম্বা গলা এবং গলার মাথায় দুদিকে প্রসারিত দুটো বাহু। গলাটা প্রায় হাত দুয়েকের মতো লম্বা। পাতা বা প্রদীপের মতো বাহু দুটোতে তেল নেই, সলতেও নেই। তাহলে দেখতে প্রদীপের মতো হলেও এখানে তেলও নেই, সলতেও নেই, শুধু বিষাক্ত রসে ভরা। সাগর শশার মতো উপরে জেগে থাকা দণ্ডটি থেকে সবসময় নির্গত হয় বিষাক্ত রস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গলা এবং তাদের যে সামনের যে দুটো প্রদীপের মতো দেখতে অংশ, যেটা এই দুটো প্রত্যঙ্গকে বলা হচ্ছে শিকার ধরার হাতিয়ার, সেখান থেকে সবসময় বিষাক্ত রস নির্গত হয়। পাথরে প্রথিত দেহটাও সাগর শশাদের মতো। প্রথিত অংশ থেকে বিষ ঝরে না। তাহলে যেটা দেহ, সেখানে কোনো বিষ থাকে না, কিন্তু গলা এবং প্রদীপের মতন যে অংশ দুটো, সেখান থেকে বিষ ঝরে। কণ্টকতকী প্রাণীও এরা নয়। সাগর জলে ভেসে আসা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণা লম্বা গলা বা বাহুতে লেগে গেলেই আটকে যায় এবং বিষক্রিয়ায় মারা যায়। সেইগুলোকে বাহুর সাহায্যে মুখগহ্বরে পাঠিয়ে দেয়। মজার কথা, দণ্ডের মতো গলাটাকেও ইচ্ছেমতো ছোট বড় করতে পারে। খাদ্য দণ্ডের গায়ে আটকালেও দণ্ডকে সংকুচিত করেও মুখগহ্বরে চালান দিতে অসুবিধা হয় না। তাহলে আমরা পুরোটাই পড়ে নিলাম। এবার যাই দেখো কোয়েশ্চেনে। 121 নম্বর কোয়েশ্চেন, প্রোবেসিস কি? তাহলে আমরা দেখতে পেলাম যে সাগরদ্বীপের দ্বীপাধার, তা নয়। সাগরদ্বীপের পাতা, তাও নয়। সাগরদ্বীপের গলা, তাহলে এই আনসারটা হচ্ছে কারেক্ট। সাগরদ্বীপের মূল দেহ নয়। তাহলে 121 প্রোবেসিস হলো অপশান 3 কারেক্ট, সাগরদ্বীপের গলা। 122 নাম্বার কোয়েশ্চেনে চলে এসো। দেখো, সাগর সেজের গলার বৈশিষ্ট্য বর্ণনায় নিচের কোন মন্তব্যটি সত্য নয়? দেখো, গলার বৈশিষ্ট্য বর্ণনা করছে। 1 নম্বর অপশনে বলেছে যে গলাটি প্রবাল পাথরের ভিতরে ঢুকিয়ে রাখে। তো গলাটা তো ঢুকিয়ে রাখে না, দেহটা প্রবাল পাথরের ভেতরে ঢুকিয়ে রাখে। তাহলে এটা সত্য নয়। 2 হচ্ছে গলাটি বেশিরভাগ প্রবাল স্তূপের গায়ে এলিয়ে রাখে, এটা সত্য। গলাটি হাত দুয়েক লম্বা, এটাও সত্য। গলাটি ছোট বড় করতে পারে, এটাও সত্য। তাহলে কোনটা সত্য নয়? সেটা হচ্ছে 1 নম্বর অপশন। তাহলে 1 নম্বর অপশন হচ্ছে কারেক্ট, যে সাগর সেজের গলার বৈশিষ্ট্যের ক্ষেত্রে সত্য নয় এটা, যে গলাটি প্রবাল পাথরের ভেতরে ঢুকিয়ে রাখে। এখানে সত্য হচ্ছে কি, দেহটা প্রবাল পাথরের ভেতরে ঢুকিয়ে রাখে। কোয়েশ্চেন নাম্বার 123-তে চলে আসি। দেখো কি বলছে, যে প্রদত্ত গদ্যাংশটিতে ব্যবহৃত শব্দগুলির নিচের কোন জোড়াটি বিপরীতার্থক শব্দজোড়? দেখো, প্রসারিত সংকুচিত, বিষাক্ত প্রথিত নয়, প্রত্যঙ্গ উদরস্থ নয়, উদ্ভট আজগুবি, এটা দুটো একই কথা নয়। তাহলে এখানে বিপরীতার্থক শব্দজোড় হচ্ছে প্রসারিত সংকুচিত। 123 নম্বর কোয়েশ্চেনের 2 অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 124, পুঞ্জীভূত শব্দটির অর্থ কী? আমরা সবাই জানি পুঞ্জীভূত শব্দের অর্থ হচ্ছে জমে থাকা। তাহলে দেখারই দরকার নেই। ভেসে থাকা 2 নম্বর অপশান, 3 হচ্ছে ক্ষয়ে যাওয়া, 4 হচ্ছে ছড়িয়ে যাওয়া, এগুলো হবে না। 124-এর 1 নম্বর অপশান হচ্ছে কারেক্ট, পুঞ্জীভূত শব্দের অর্থ জমে থাকা। কোয়েশ্চেন নাম্বার 125-এ চলে এসো। এখানে কাকে জাদুকরি বলা হয়েছে?
কামরূপের ডাইনিদের, বিশেষ প্রজাতির ব্যাঙকে, দ্বীপের মতো দেখতে সাগরতলার বাসিন্দাদের, আর সাগরের আলো আঁধারির বাসিন্দা স্ত্রী অ্যাংলাদের। তাহলে আমরা দেখতে পেয়েছি এখানে জাদুকরি বলা হয়েছে কাকে? দ্বীপের মতো দেখতে সাগরতলার বাসিন্দাদের, তাই তো? তাহলে 3 নম্বর অপশন কারেক্ট। 125 নাম্বার কোয়েশ্চেন, 3 অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 126-এ চলে এসো, দেখো কি বলছে। নিগৃহীতা এর বিশেষ্য রূপ কোনটি? আমরা জানি নিগৃহীতা এর বিশেষ্য হচ্ছে নিগ্রহ, তাহলে নিগৃহীতও নয়, 1 নম্বর নয়। নিগীর্ণ 3 নম্বর অপশন, তাও নয়। 4 হচ্ছে নিগূঢ়, তাও নয়, তাহলে 2 অপশন কারেক্ট। নিগৃহীতা শব্দের বিশেষ্য রূপ হচ্ছে নিগ্রহ, 126-এর 2 অপশন কারেক্ট। 127 নাম্বার কোয়েশ্চেন, 127 নম্বর প্রশ্ন, দেখো গদ্যাংশটির মূল বিষয় কি? ভৌতবিজ্ঞান ভিত্তিক, জীববিজ্ঞান ভিত্তিক, রসায়ন বিজ্ঞান ভিত্তিক, সমাজ বিজ্ঞান ভিত্তিক। তাহলে আমরা দেখতেই পেলাম এটা জীবদের কেন্দ্র করেই গদ্যাংশটা, তাহলে এটা জীব বিজ্ঞান ভিত্তিক হবে, 127-এর 2 নম্বর অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 128-এ চলে আসি। নিম্নে প্রদত্ত তালিকা 1 এবং তালিকা 2 মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করুন। দেখো দুটো তালিকা মেলাতে হবে। ক বলছে ডাইনিরা। ডাইনিরা কি হয়? ডাইনিরা কি করে? কচি কাঁচাদের উদরস্থ করে তাদের পুরুষ বানিয়ে ফেলে। এটা তো কে হবে? স্ত্রী সাগর সেজ, তাহলে ঘ হচ্ছে 1, তাই তো? সন্তান সম্ভবা হলেই পুরুষটাকে খেয়ে ফেলে, এটা হচ্ছে মাকড়সা, স্ত্রী মাকড়সা, তাহলে গ হচ্ছে 2। তাহলে দেখো গ 2 আর ঘ হচ্ছে 1 কোথায় আছে? গ 2 ঘ 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার অপশন এখানে কারেক্ট। দুটো থেকেই বুঝতে পারলাম, বাকি দুটো মিলিয়ে নাও। খ হচ্ছে 4, স্ত্রী অ্যাংলা মরে গেলে তাদের পেটের মধ্যে ঝুলে থাকা পুরুষগুলোকেও মরতে হয়, এটা ঠিক। আর ক হচ্ছে 3, ডাইনিরা মায়ার দ্বারা পুরুষদের মগজ ধোলাই করে তাদের অনুগত করে রাখে, তাহলে এটা আমরা সবগুলোই কারেক্ট পেলাম। 128 নম্বর কোয়েশ্চেনের আমরা দেখতে পাচ্ছি 4 অপশানটা হচ্ছে কারেক্ট। এরপর আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 129। 129 এর আগে দেখো আরও একটা কিন্তু গদ্যাংশ দেওয়া হয়েছে, তাহলে এটা শুরু করার আগে আমরা একটু কোয়েশ্চেনে যাই। দেখো 129 নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে? রহমান সাহেব সম্পর্কে কোন বিবৃতিটি সত্য নয়? তাহলে আমাদের এবার আমরা চলে যাই, গদ্যটা একটু পড়ে নিই। কী বলেছে দেখো, যে নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির 129 থেকে 135 নম্বর প্রশ্নের নিকটতম উত্তর নির্বাচন করুন। কি বলছে দেখো, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝিরে বৃষ্টি, মাঝে মাঝে থেমে যায় কিন্তু আকাশ পরিষ্কার হয় না। এরকমভাবে সারাদিন চলার পর সন্ধ্যের সময় থেকে একেবারে দুর্যোগ শুরু হলো। এই সব দিনে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, শুয়ে বসে আলস্য করার দিন। তবু এই সব দিনেও চুরি ডাকাতি মারামারি হয়, থানায় লোকজন আসার বিরাম থাকে না। এ তল্লাটের এখনও বিজলিবাতি আসেনি, দুটো হ্যারিকেন জ্বলছে টেবিলে, মাঝে মাঝেই হাওয়ার দাপটে সে দুটো নিভু নিভু অবস্থা। রহমান সাহেব, যে কোয়েশ্চেনটা পেলাম সেখানে রহমান সাহেবের নাম উল্লেখ আছে, তিনি বললেন এই দরজা জানলা সব বন্ধ করে দে। তারপর রহমান সাহেব ডায়েরি বইটা সরিয়ে দিয়ে টেবিলের উপর পা তুলে দিলেন, কোমরে বেল্ট আলগা করে দিয়ে বললেন, যথেষ্ট কাজ হয়েছে, আর পারি না। এই আলী, আলী মুড়ি নিয়ে আয়, মুড়ি কিনে নিয়ে আয় তো। আলীর চেহারা রোগা চিমসে মতন, বয়স বোঝা যায় না, 30ও হতে পারে 50ও হতে পারে। কোনো রকম হুকুম শুনলেই সে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। আলী এসে দারোগা সাহেবের টেবিলের সামনে দাঁড়ালো। রহমান সাহেব বিশাল চেহারার পুরুষ, টকটকে ফর্সা রং, নাকের নিচে পুরুষ্ট গোঁপ, কথা বলেন বাঁচ খাই গলায়, কিন্তু মানুষটি ভালো। সাধারণ লোক এসেও রহমান সাহেবের কাছে প্রাণ খুলে কথা বলতে পারে। রহমান সাহেব পকেট থেকে একটা টাকা বার করে দিয়ে বললেন, 8 আনার মুড়ি নিয়ে আয়, আর 8 আনা তেলে ভাজা। তেলে ভাজা গরম দেখে আনবি, গরম যদি না পাস তো দাঁড়িয়ে থেকে ভাজিয়ে আনবি, বুঝলি? আলী হাত জোড় করে বলল, জি। রহমান সাহেব হাসিমুখে বললেন, 10 মিনিটের বেশি সময় লাগলে তোর গরদান নেব, যা দৌড়ে যা, ছাতা নিয়ে যাবি। আলী চলে যাবার পর রহমান সাহেব অন্যমনস্কভাবে পা নাচাতে লাগলেন। এসআই ধীরেন সাহা 3 দিন ধরে জ্বরে পড়ে আছে। লিটারেট কনস্টেবল জগদীশ ত্রিপাঠী ট্রান্সফার হয়ে যাওয়ার পর এখনও নতুন লোক আসেনি। এই জায়গাগুলো কিন্তু আমাদের কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে, কারণ আমরা রহমান সাহেবকে পেলাম, আরও একজন ক্যারেক্টার পেলাম, সেটা হচ্ছে আলী, যে মুড়ি আনতে তাকে পাঠানো হলো, এবং তেলে ভাজা।
এসআই ধীরেন সাহাকে এসআই, সে 3 দিন ধরে জ্বরে পড়ে আছে। আরও একজন লোকের নাম পেলাম, যেটা হচ্ছে লিটারেট কনস্টেবল জগদীশ ত্রিপাঠী কনস্টেবল হলেও তিনি ছিলেন লিটারেট, তার পড়াশুনো ছিল বেশ কিছুটা। কদিন ধরে থানার সব কাজ রহমান সাহেবকে একা সামলাতে হচ্ছে। টেবিলের ওপাশে বেঞ্চে জনা 5 ছিঁচকে চোর, দাঙ্গাবাজ আর দালাল বসে আছে চুপ করে। এরা সবাই জানে এখন দারোগা সাহেবের খিদে পেয়েছে, এখন বিরক্ত করা ঠিক নয়। তাহলে দারোগা সাহেবের কাজ ছেড়ে তিনি কিন্তু এখন খিদে পেয়েছে বলে খাবার আনাতে এবং খেতে ব্যস্ত, কিন্তু সেখানে কিন্তু বসে আছে। এটা বুঝতেই পারছি যে এটা নিশ্চয়ই একটা পুলিশ স্টেশন। সেখানে জনা 5 ছিঁচকে চোর, দাঙ্গাবাজ এবং দালাল কিন্তু বসে আছে, তাহলে কাজ এখনও পেন্ডিং। কনস্টেবল হরনাথ আর সিদ্দিকি, আরও দুজনের নাম পেলাম, একটা হচ্ছে হরনাথ, একটা হচ্ছে সিদ্দিকি। থানার দরজার সামনে দাঁড়িয়ে খৈনি বিনিময় করছে, তাহলে এটা আন্ডারলাইন করবে হরনাথ এবং সিদ্দিকি। হরনাথের আজ নাইট ডিউটি, আন্ডারলাইন। তাহলে হরনাথের নাইট ডিউটি, সিদ্দিকির এখন ছুটি হবার প্রায় সময় হলো, তাহলে ডে ডিউটি কে করেছে? সিদ্দিকি। হরনাথ করবে নাইট ডিউটি। কিন্তু দারোগা সাহেব মুড়ি কিনতে পাঠানোয় সে আরও কিছুক্ষণ থেকে যেতে চায়। আলী বেশ তাড়াতাড়ি এসে পড়েছে, টেবিলের ওপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢালল। গরম গরম আলুর বড়া এনেছে। রহমান সাহেব এক মুঠো মুড়ি গালে ফেলে বললেন, কাঁচা মরিচ কই, মরিচ আনিসনি? আলী বলল, জি না। রহমান সাহেব ধমকে বললেন, তোর বুদ্ধিশুদ্ধি কবে হবে? কাঁচা মরিচ ছাড়া মুড়ি খাওয়া যায়? যা কাঁচা মরিচ নিয়ে আয়। আলী আবার দৌড়ে গেল। রহমান সাহেব বললেন, কই হে হরনাথ, সিদ্দিকি, এসো এদিকে নাও। তারপরে সবাইকে ডেকে কিন্তু তিনি দিলেন, তাহলে সেই জায়গাটা তার রয়েছে। চোর ছ্যাঁচোর দালালরা সামনের টুলে নিঃশব্দে বসে আছে। রহমান সাহেব সেদিকে একবার তাকালেন। তিনি ভদ্রলোক, অন্যদের সামনে একা একা খেতে পারেন না। বললেন, ও হরনাথ, ওদের দাও এক মুঠো করে, অনেকক্ষণ ধরে বসে আছে। তাহলে সেই মানবিকতাটাও তার মধ্যে রয়েছে। এরপর প্রশ্নে আসি, দেখো রহমান সাহেব সম্পর্কে কোন বিবৃতিটি সত্য নয়? তিনি উদার মনের এবং খাদ্যরসিক, এটা তো সত্য। তিনি সুপুরুষ এবং ভালো মনের মানুষ, সুপুরুষ তো আমরা দেখলাম বর্ণনায় আছে, এবং ভালো মনের মানুষ, এটাও সত্য। তিনি নিজে খেতে ভালোবাসেন এবং অপরকে খাওয়াতেও ভালোবাসেন, এটাও সত্য, কারণ সবাইকে তিনি ভাগ দিয়েছেন। 4 নম্বর বলছেন নিজে খেতে ভালোবাসেন কিন্তু কাউকে খাবারের ভাগ দিতে চান না, এটা সত্য নয়। তাহলে 129 নম্বর প্রশ্নের 4 নম্বর অপশন কারেক্ট। 130 নম্বর প্রশ্নে আসি, আজ সারাদিন কনস্টেবলের ডিউটি কে করেছে? সারা দিনের কথা বলেছে। দেখো রাতে আমরা দেখলাম রাতের বেলা ডিউটি কে করেছে? হরনাথ, তাহলে ডেতে কে করবে? সিদ্দিকি। ঠিক আছে, তাহলে 130 নম্বর কোয়েশ্চেনের আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 131, পেশা এবং পটভূমির পরিপ্রেক্ষিতে রহমানের চরিত্রে কিসের অভাব লক্ষণীয়? 1 নম্বর হচ্ছে কর্তব্য সম্পর্কে সচেতনতা। এটা হবে কারণ দেখা গেছে যে রহমান তার সামনে পুলিশ স্টেশনে 5 জন এখনও চোর ছাজোর বসে আছে, কিন্তু সে কাজ ফেলে তিনি তার খিদে পেয়েছে বলে খাওয়াতে ব্যস্ত, তাহলে কর্তব্য সম্পর্কে সচেতনতার অভাব কিন্তু এখানে লক্ষণীয়। 2 বলছে কর্তব্য সম্পর্কে ঔদাসীন্যতা, তার অভাব নেই। ভোজনের স্পৃহা, এটাও হবে না। অধস্তনতের প্রতি স্নেহপ্রবণতা, এটাও রয়েছে, 4 নম্বরটা রয়েছে, 3ও রয়েছে এবং 2ও রয়েছে। তাহলে কিসের অভাব লক্ষণীয়? না 1 নম্বর কর্তব্য সম্পর্কে সচেতনতা। 131 নম্বর কোয়েশ্চেনের 1 নম্বর অপশন কারেক্ট। 132 নম্বর কোয়েশ্চেনে আসি, গদ্যাংশটির পটভূমি কী? রহমানের বাড়ি নয়, আলীর বাড়ি তাও নয়, পুলিশ স্টেশন, এটা কারেক্ট। মুড়ি চপের দোকান নয়, তাহলে 132 নম্বর কোয়েশ্চেনের 3 নম্বর অপশন কারেক্ট। 133 নম্বর কোয়েশ্চেন, বাঁচ খায় গলা বলতে বোঝায়। দেখো অপশন কী কী দিয়েছে, অত্যন্ত কোমল স্বর, তাকে নিশ্চয়ই বাঁচ খায় গলা বলে না। 2 হচ্ছে অত্যন্ত মিষ্টি স্বর, তাও নয়। 3 হচ্ছে অত্যন্ত নিচু স্বর, তাও নয়। 4 হচ্ছে অত্যন্ত কর্কশ স্বর, এটা হচ্ছে কারেক্ট। বাঁচ খায় গলা বলতে অত্যন্ত কর্কশ স্বরকে বোঝায়। 133-এর 4 নম্বর অপশন কারেক্ট। 134 নম্বর কোয়েশ্চেন, দেখো টেবিলের ওপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢাললো, কোন শ্রেণীর বাক্যের উদাহরণ? তাহলে কে ঢাললো? আলী। কি ঢাললো? মুড়ি। ঢাললো হচ্ছে ক্রিয়া। কোথায় ঢাললো? টেবিলের ওপর খবরের কাগজ বিছিয়ে। তাহলে একটাই সেন্টেন্স, একটাই কর্তা, একটাই ক্রিয়া, একটাই কর্ম। তাহলে এটা সরল বাক্যের উদাহরণ নিশ্চয়ই, জটিল, যৌগিক বা মিশ্র নয়। তাহলে 134-এর 1 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। 135 নম্বর কোয়েশ্চেন, দেখো তারপর রহমান সাহেব ডায়েরি বইটা সরিয়ে রেখে টেবিলের ওপর পা তুলে দিলেন।
বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে সঠিক রূপটি হবে। তাহার পর রহমান সাহেব ডায়েরি বইটি সরাইয়া রাখিয়া টেবিলের উপর পা তুলেটা ভুল, তুলিয়া হতো, তাই তো? তাহলে 1 নম্বর অপশন কারেক্ট নয়। তারপর রহমান সাহেব, তাহার পর নেই, তারপর আছে, এটাও হবে না। তাহার 3 নম্বর অপশন দেখো, তাহার পর রহমান সাহেব ডায়েরি বইটা সরাইয়া রাখিয়া টেবিলের উপর পা তুলিয়া দিলেন। এই 3 নম্বর অপশন তাহলে কারেক্ট। আর 4 নম্বরেও তারপর আছে, হবে না। তাহলে 135-এর 3 নম্বর অপশন কারেক্ট। এখানে সাধু ভাষায় বাক্যটিকে রূপান্তরিত করে লেখা আছে। এরপর চলে আসি আমরা 136 নম্বর কোয়েশ্চেনে। কি বলেছে? নিচের প্রশ্নগুলির 136 to 150 নম্বর প্রশ্ন সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচন করুন। 136 বলেছে গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান এবং পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে, তাহলে গঠনমূলক স্তর মানে যেখানে বাচ্চারা তৈরি হচ্ছে সেখানে মূল্যায়নগত উপাদান অর্থাৎ পরীক্ষার যে উপাদান এবং পদ্ধতি পরিকল্পনা কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেছে। অপশন দেখো, বলছে সহজবোধ্য অভিজ্ঞতা এবং পরীক্ষা শিক্ষার্থীর উপযোগী হয়, খুব সহজ প্রশ্ন যাতে শিক্ষার্থীরা সহজেই সেটা করতে পারে। 2 হচ্ছে শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে এমন প্রশ্ন হওয়া উচিত, এমনভাবে মূল্যায়নগত উপাদান এবং পদ্ধতি পরিকল্পনা হওয়া উচিত গঠনমূলক স্তরে। এটা মনে হচ্ছে 2 কারেক্ট হবে। 3 দেখো, সামগ্রিক শ্রেণীভিত্তিক প্রদর্শনের সাথে শিক্ষার্থীর উন্নতির বর্ণনা এবং বিশ্লেষণ করা উচিত। আর 4 হচ্ছে সমস্ত শিক্ষার্থীদের দক্ষতার মূল্যায়নে শিক্ষিকা একই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তাহলে শিক্ষিকার কাজ কমবে যে সবার জন্য একই পদ্ধতি ব্যবহার করছেন, কিন্তু আমরা জানি যে এখন যে শিক্ষণ পদ্ধতি সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক। তাহলে গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান এবং পদ্ধতি পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে শিশুর বিকাশ সর্বাঙ্গীন হয়। তাহলে এখানে 2 নম্বর অপশন কারেক্ট হবে, শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে। তাহলে 136-এর 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এবার আমরা 137 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো এখানে বলছে শিশুর যে জ্ঞানাত্মক বিকাশ কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ভাষা ল্যাঙ্গুয়েজ এটা হলো, দেখো কি বলেছে, সংযোগশীল উদ্দীপক প্রতিক্রিয়া এবং অনুকরণ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। অনুকরণ পদ্ধতি তো একেবারেই নয়। 2 অপশন বলছে দেখো, যেটি একজন ব্যক্তি ভাষা আয়ত্তীকরণের একটা যন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে। এটা চমস্কি বলেছিলেন ল্যাডের কথা। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম দেখা যায় যে মানুষদের বা বাম গোলার্ধের যে অংশ মস্তিষ্কের সেখানে থাকে বলে মনে করা হয়, চমস্কির মনে হয়, যার জন্য যেন মনে হয় যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম সেখানে রয়েছে, যার জন্যই বাচ্চারা এত দ্রুত ভাষা শিখতে পারে অন্য প্রাণীর তুলনায়, মানব শিশু। তাহলে সেটা এখানে বলেছে। 3 নম্বর বলছে বিকাশ যা কোনো কিছুর সাথেই সম্পর্কিত নয়। আর 4 হচ্ছে যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাহলে এখানে দেখো এখানে ল্যাডলাসের প্রশ্ন আসছে না কেন, শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা কি না, যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেটা গভীরভাবে সম্পর্কিত। তাহলে এখানে 4 নম্বর অপশন কারেক্ট। 137 বা 137 নম্বর কোয়েশ্চেনের আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 138, একজন কিভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে? দ্বিতীয় ভাষা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো বলছে একটা শ্রেণীকক্ষে যেখানে তুমি ব্যাকরণের উপর গুরুত্ব দিতে পারবে এবং শিক্ষকের থেকে সাহায্য নিতে পারবে। তাহলে ব্যাকরণের উপর গুরুত্ব দিয়ে ভাষা শেখা এটা কিন্তু এখন একেবারেই ঠিক মনে করা হচ্ছে না। 2 হচ্ছে তাদের নিজস্ব এলাকার স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে। দেখো দ্বিতীয় ভাষা এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট মেথডে শেখা, যেখানে কিন্তু মাতৃভাষার কোনো অবদান নেই। এখানে ডাইরেক্ট কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শেখা হচ্ছে বলা শোনা এবং প্র্যাকটিসের মাধ্যমে। ডাইরেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শেখা হচ্ছে, সেখানে মাতৃভাষার কোনো সহযোগিতা নেওয়া হচ্ছে না। তাহলে এখানে 2 নম্বর অপশন দেখো, নিজস্ব এলাকার স্থানীয় বক্তা, মানে নিজস্ব এলাকায় তো ল্যাঙ্গুয়েজ 1-এ সবাই কথা বলে, ল্যাঙ্গুয়েজ 2-তে নয়। তাহলে বক্তা তিনি ল্যাঙ্গুয়েজ 2টা নিশ্চয়ই জানেন। তাহলে তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে কী হচ্ছে, ডাইরেক্ট ওয়েতে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। তাহলে 2 নম্বর অপশনটা কারেক্ট।
3 দেখো, শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতির মতো সংলাপগুলো বারবার বলে এবং অভ্যাস করে। এটা কিন্তু দ্বিতীয় ভাষা বা ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে উপযুক্ত নয়। 4 হচ্ছে লক্ষ্য ভাষার বাচন কার্যপ্রণালী বা স্পিকিং কোর্সে যোগদান করে। স্পিকিং কোর্সে তো কিছু সময়ের জন্য জিনিসটা বলার একটা অভ্যেস হবে, কিন্তু লাগাতার যদি একটা ল্যাঙ্গুয়েজকে আমরা ক্রমাগত কারোর সঙ্গে বলতে থাকি, সেটা কিন্তু খুব দ্রুত আয়ত্ত করা যায়, বিশেষ করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তাহলে 138 নম্বর কোয়েশ্চেনের 2 নম্বর অপশন কিন্তু কারেক্ট হবে। এরপর চলে আসি 139 নম্বর কোয়েশ্চেন। ভাষা শিখন একটা নিবিড় পদ্ধতি বা ইন্টেন্সিভ প্রসেস, যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা একমত নও। দেখো, আমরা জানি যে ভাষা শিক্ষণ কিন্তু সারা জীবন ধরে চলে না। 10 বছর বয়সের মধ্যেই কিন্তু দেখা যায় পরিণত ভাষা দক্ষতা অর্জন করে কোনো একজন শিক্ষার্থী বা বাচ্চা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে বলছে আমি এই বক্তব্যের সাথে একমত। একেবারেই নয়, এটা ঠিক হবে না, কারণ সারা জীবন ধরে এই যে ভাষা শিখন চলে না। আমি এই বক্তব্যের সাথে একমত নই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অপশানটাই কারেক্ট হবে। 3 বলছে আমি অংশত এই বক্তব্যের সাথে একমত, এবং 4 বলছে আমি অংশত এই বক্তব্যের সাথে একমত নই। তাহলে 139 নম্বর কোয়েশ্চেনের আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 139-এর পর আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 140-তে। কি বলছে? মুদ্রিত বইয়ের সাথে শ্রবণভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষের একটা আবশ্যিক উপাদান হওয়া উচিত। কারণ তাহলে দেখো, এখানে অপশন কী কী দেওয়া আছে। এটি শ্রেণীতে বৈচিত্র্য আনে এবং শিশুরা বৈচিত্র্য পছন্দ করে। 2 হচ্ছে এটি শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন বই ব্যবহারের স্বাধীনতা দেয়। 3 হলো এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলোকে আরও বেশি সহজলভ্য করে। এবং 4 হলো এই বইগুলি একজন শিক্ষককে অতিরিক্ত গুরুদায়িত্ব প্রদান করে না। তাহলে দেখো, মুদ্রিত বইয়ের সাথে শ্রবণভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই, এটা বলছে একটা শ্রেণীকক্ষের আবশ্যিক উপাদান হওয়া উচিত। কারণ শুধুমাত্র যে 1 নম্বর অপশানে যেটা দেওয়া আছে শিশুরা বৈচিত্র্য পছন্দ করে এবং শ্রেণীতে বৈচিত্র্য আনে, পছন্দ করার জন্য নিশ্চয়ই নয়, তাদের ডেভেলপমেন্টের জন্য। তাহলে শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন বই ব্যবহারের স্বাধীনতা দেয়। মূল্যায়নের থেকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে তাদের ডেভেলপমেন্টের ওপর। 3 দেখো, এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলোকে আরও বেশি সহজলভ্য করে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনতে বইগুলো সাহায্য করে এবং বইগুলো কী হয়, আরও সহজলভ্য হয়ে আসে তাদের কাছে। তাহলে 3 নম্বর অপশানটা কারেক্ট হবে। দেখো, আর একজন শিক্ষককে অতিরিক্ত গুরুদায়িত্ব প্রদান করে না, শিক্ষকের কাজ হালকা করা, এটা কিন্তু মেন আমাদের যে ফোকাস পয়েন্ট নয়। ফোকাস পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের ওভারঅল ডেভেলপমেন্ট, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 140 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট আনসার হবে কোনটা? 3 অপশান। ঠিক আছে, এরপর চলে আসছি 141 নাম্বার প্রশ্নে। কি বলছে দেখো, একজন শিক্ষক 5ম শ্রেণীর শিক্ষার্থীদের একটা গল্প তাড়াতাড়ি পড়তে বললেন। তাড়াতাড়ি পড়া ব্যাপারটা কিন্তু খেয়াল করো, এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন এবং 4টে ছবি কিন্তু তিনি পরপর রাখলেন। এই প্রক্রিয়ার উদ্দেশ্য কী? তাহলে তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে 4টা চিত্র রাখলেন, তাহলে উদ্দেশ্যটা কী হতে পারে? চিত্র কার্ডের ব্যবস্থা করা, 1 নম্বর অপশান। 2 হচ্ছে সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান। 3 হচ্ছে বিশেষ তথ্যের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান। তাহলে দেখো, বিশেষ তথ্য যদি সেখান থেকে বার করতে হয়, তাহলে কিন্তু খুব দ্রুত পড়লে অনেক সময় আমরা মিস করেও যেতে পারি, তাই তো? তাহলে কিন্তু সেটা খুব ইন্টেন্সলি পড়তে হবে। আর 4 নম্বর হচ্ছে গল্পটির নতুন এবং কঠিন শব্দ তালিকা পুনরায় পড়া। তা নয়। তাহলে এখানে গল্প তাড়াতাড়ি পড়তে বলার কারণ হচ্ছে কি, সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান। যে দ্রুত গল্পটা পড়া হলো, 4টে চিত্র রাখা থাকলো, তার থেকে তারা গল্পটা পড়ে গল্পটা কি বলতে চেয়েছে তার সারমর্মটাকে উদ্ধার করতে পারলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 141-এর 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। 142 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। দেখো, এই পঠনটির একটা নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে।
শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। তাহলে আগের কোয়েশ্চেনে দেখলাম যে তাড়াতাড়ি পড়ে 4টে চিত্রের মাধ্যমে কি করা গেল না গল্পটার একটা মানে ওভারঅল যে কি বলতে চেয়েছে সেটা আমরা উদ্ধার করতে পারলাম। সেটা হচ্ছে সারমর্মের জন্যই এইরকম তাড়াতাড়ি পড়া হয় এবং পঠনের অভ্যাস প্রদানের জন্য। কিন্তু পরের কোয়েশ্চেনটা একটু অন্যরকমের দেখো, বলছে যে এই পঠনটার একটা নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। তাহলে এটা কি? বিস্তৃত পাঠ এক্সটেন্সিভ রিডিং, নিবিড় পাঠ ইন্টেন্সিভ রিডিং, নির্দেশিত পাঠ গাইডেড রিডিং এবং শোক পাঠ প্লেজার রিডিং। কোনটা কারেক্ট হবে দেখো। তাহলে প্লেজার রিডিং আমরা কী জন্য পড়ি বলো তো? যে কোনো একটা বিষয়বস্তুর মধ্যে যে রসাস্বাদন বা অনুভূতি উপলব্ধি করাটাই কিন্তু এখানে প্রাধান্য পায়। যে যেটা পড়ছি সেখান থেকে আমরা তার রসটাকে আস্বাদন করে করে পড়ছি, সেটা হচ্ছে প্লেজার রিডিং। গাইডেড রিডিং কী বলা হচ্ছে? যে শিক্ষকের সাহায্য বা নির্দেশ অনুসারে পঠন, এখানে কিন্তু শিক্ষক সাহায্য করছে। নিবিড় পাঠ ইন্টেন্সিভ রিডিং হচ্ছে কি? বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থটাকে গ্রহণ করা, এটা হচ্ছে নিবিড় পাঠ, যেটা কোয়েশ্চেনে বলা হয়েছে। দেখো, শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত, যাতে বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থটাকে গ্রহণ করতে পারে। এটা হচ্ছে নিবিড় পাঠ। আর বিস্তৃত পাঠ হচ্ছে দ্রুত পড়ে তার থেকে আমি ধারণা গঠন করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 142 নম্বর কোয়েশ্চেনের 2 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। এরপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 143। শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করবে। তাহলে কিছু আদর্শ বাক্য শিক্ষিকা দেবে, সেগুলোকে বারবার বলবে শিক্ষার্থী, ভাষার ধরন আয়ত্ত করবে। কিছু অর্থযুক্ত শব্দগুচ্ছ দেওয়া হবে, সেগুলোকে তারা মুখস্থ করবে এবং সেগুলোর সঠিক অভ্যাস প্রদর্শন করবে। তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন গ্রহণ করবে। শিক্ষক কি ব্যবহার করেন? দেখো, এটাকেই বলা হয় শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। তাহলে 1 নম্বর অপশন কারেক্ট, যে শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি সেখানে শিক্ষক ব্যবহার করেন। শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি মানেই হচ্ছে কিছু আদর্শ বাক্য শিক্ষিকা দেবেন, সেগুলো শিক্ষার্থীরা বারবার বলবে, তারা ভাষার ধরনকে আয়ত্ত করবে, কিছু অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে এবং সেগুলোকে সঠিকভাবে তার অভ্যাস প্রদর্শন করবে। 2 হচ্ছে সংযোগকারী আবেদন। এটার মানেটা কি? যে ভাষা শেখার জন্য কমিউনিকেট করা, তাই তো? কার সঙ্গে? পরিবেশের সঙ্গে। 3 হচ্ছে সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি বা এক্সপ্রেশনের মাধ্যমে ভাব প্রকাশ করা। আর 4 হচ্ছে গঠনমূলক আবেদন, যেটা হচ্ছে ব্যাকরণের উপর জোর দেওয়া। তাহলে এখানে 143 নম্বর কোয়েশ্চেনের 1 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 144-এ চলে যায়। দেখো, শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলো এবং শব্দ তালিকা মুখস্থ করছে এবং তাদের মাতৃভাষায় অধিক সংখ্যক কাজ করছে। শিক্ষকের দ্বারা তার ভাষা শ্রেণীতে কোন পদ্ধতিটি ব্যবহৃত হবে? তাহলে শিক্ষার্থীরা কি করছে না ব্যাকরণের নিয়মগুলো মুখস্থ করছে, শব্দ তালিকা মুখস্থ করছে এবং মাতৃভাষায় বেশি কাজ করছে। তাহলে এখানে দেখো, প্রত্যক্ষ পদ্ধতি ডাইরেক্ট মেথডে কিন্তু মাতৃভাষার কোনো গুরুত্ব নেই কোনো একটা ভাষা শেখার ক্ষেত্রে। তারা সরাসরি সেই ভাষাটাকেই কথা বলার মাধ্যমে এক্সপ্রেশনের মাধ্যমে শেখে। 2 হচ্ছে সহজাত আবেদন। সহজাত আবেদনও কিন্তু এখানে হবে না, তাই তো? অটোমেটিক ইননেট যেটা ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে বলছে সহজাত আবেদন, সেটাও কিন্তু নয় এখানে, কারণ তারা শব্দ তালিকা মুখস্থ করছে, ব্যাকরণের নিয়মগুলো মুখস্থ করছে। সংযোগকারী শিক্ষণও নয়, এখানে কোনো একটা টপিক্স রিলেটেড যে গ্রামার সেটা তারা শেখে। তাহলে এটা নিশ্চয়ই ব্যাকরণ অনুবাদ। তাহলে 144-এর 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 145-এ চলে যায়। যদি শিশুরা তাদের চারপাশে 2টি ভাষায় কথা বলতে শোনে, 2টি ভাষার প্রকাশ কোন অপশনটা কারেক্ট হবে? দেখো, এখানে বলছে শিশুদের অসুবিধায় ফেলবে, শিশুদের সুবিধা করে দেবে, কোনো পার্থক্য সৃষ্টি হবে না, আর তাদের বোঝার সময় বিভ্রান্তির সৃষ্টি হবে। তাহলে আমাদের মনে হতে পারে 2টো ভাষায় কথা বলতে শুনলে বোধহয় শিশুরা বিভ্রান্তির মধ্যে পড়বে, কিন্তু তা নয়। আমরা দেখেছি 10 বছর বয়সের মধ্যেই কিন্তু শিশুরা ভাষা আয়ত্ত করে ফেলতে পারে এবং শিশুদের ছোট বয়সে ভাষা আয়ত্ত করার যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি। এক্ষেত্রে যদি সে তার এনভায়রনমেন্টে 2টো ভাষা শোনে সব সময়, তাহলে সেটা কিন্তু শিশুদের সুবিধা করে দেবে 2টো ভাষায় আয়ত্ত করার ক্ষেত্রে। তাহলে 145-এর 2 নম্বর অপশন এখানে কারেক্ট। এরপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 146। পড়ার সময় শিক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য দেখো, শিক্ষক তাদের গৃহকার্য হিসেবে প্রতিদিন একটি বই পড়তে উৎসাহ দেবেন। 2 হচ্ছে বাড়িতে একটা ছোট লাইব্রেরি স্থাপনে অভিভাবকদের উৎসাহ দেবেন।
এটা সবসময় সম্ভব নয়, যদিও কিছু বই জমা হয়। 3 হচ্ছে পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য করতে হবে। আর 4 হচ্ছে স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের অবশ্যই বইমেলায় নিয়ে যাবেন, তাদের বই পড়ায় উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে তোলার জন্য। সেটা তো বছরে একবার বইমেলায় নিয়ে যাওয়া যাবে। তাহলে এখানে দেখো, পড়ার সময় শিখনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে উৎসাহিত করা, সে তো নিশ্চয়ই শিশুদের ইন্সপায়ার করতেই হবে, এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এর জন্য দেখো 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট, পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য করতে হবে। এগুলো তাদের কাছে হাতের কাছে পেলে তাদের কিন্তু শেখার ক্ষেত্রে তারা উৎসাহিত হবে, তারা পড়ার ক্ষেত্রে উৎসাহিত হবে। ঠিক আছে, তাহলে 146-এর 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 147। প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। তাহলে প্রাথমিক স্তর, প্রাইমারি লেভেল, পঠন দক্ষতা, পড়তে পারছে কিনা ঠিকঠাক সেটা মূল্যায়ন করা হচ্ছে। দেখো 1 নম্বর অপশন দিচ্ছে বর্ণমালার অক্ষরগুলো শনাক্তকরণে, 2 হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহারে, 3 হচ্ছে সঠিক গতিতে পঠনে, আর 4 হচ্ছে বোধমূলক পঠনে। তাহলে কোন আনসারটা কারেক্ট হবে বলো? এখানে দেখো, শুধুমাত্র যে বর্ণমালার অক্ষর শনাক্ত করতে পারছে তাহলে পঠন দক্ষতা ঠিকঠাক হচ্ছে আমরা বলতে পারবো না। শুধুমাত্র বিরাম চিহ্ন ব্যবহার ঠিকঠাক করতে পারছে, তাও হবে না। সঠিক গতিতে শুধুমাত্র পড়ছে, বুঝছে না, তাও হবে না। তাহলে বোধমূলক পঠনে, যে একটা জিনিস সে যখন পড়ছে তার মানেটা সে বুঝতে পারছে কিনা সেটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হবে। তাহলে 147-এর 4 নম্বর অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 148। একটা উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে কি হয়, উত্তম বাচনমূলক প্রক্রিয়া, শিক্ষকরা অধিক ব্যাখ্যা করেন, শিক্ষকরা প্রচুর এক্সপ্লেন করছেন কোনো একটা বিষয়কে। 2 হচ্ছে শিক্ষার্থীরা অধিক শোনে, শিক্ষার্থীরা শুধু শুনেই যাচ্ছে। 3 হচ্ছে শিক্ষার্থীরা অধিক বলে, শিক্ষার্থীরা শুধু বলছে। আর 4 হচ্ছে স্পষ্টবাদী ছাত্রদের অংশগ্রহণই সর্বাধিক, শুধুমাত্র স্পষ্টবাদী ছাত্ররা অংশগ্রহণ করলে কেমন করে চলবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তম বাচনমূলক প্রক্রিয়া, বাচনমূলক যেহেতু সেখানে শিক্ষার্থীরা অধিক বলবে, তাহলে 148-এর 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 149। পাঠের শুরুতে একজন শিক্ষক শ্রেণীটাকে বিভিন্ন দলে তিনি ভাগ করলেন এবং সংবাদপত্রের একটা আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি সে তখনই পড়েছে। এই ধরনের বাচনক্রিয়ার উদ্দেশ্য হলো, দেখো 1 হচ্ছে মৌখিক সাবলীলতা অভ্যাস, 2 হচ্ছে মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ, 3 হচ্ছে নির্দেশিত মৌখিক অভ্যাস, এবং 4 হচ্ছে সক্রিয় শ্রবণ। তো দেখো, সক্রিয় শ্রবণ মানে যে শুনছে এবং তার মানে বুঝছে। নির্দেশিত মৌখিক অভ্যাস, কিছু বলছে কিন্তু সেখানে কিন্তু গাইডেড, মানে টিচার সেখানে কিন্তু তাকে গাইড করছে, নানাভাবে হতে পারে সেটা। মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ আর মৌখিক সাবলীলতা অভ্যাস। তাহলে একটা সংবাদপত্রের একটা আকর্ষণীয় প্রতিবেদন একদল ছাত্র কী করলো, পড়লো, তাই তো, এবং তাদেরকে বলল বিভিন্ন দলে ভাগ করে আলোচনা করতে। সেটা যখনই পড়লো তখনই আলোচনা করতে বললো। তাহলে আলোচনা করতে বলা মানেটা কি? তারা নিজেদের মধ্যে আলোচনা করা মানে কি, মৌখিক সাবলীলতা অভ্যাস হবে, তাই তো। তারা কিন্তু সাবলীলভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে এবং বলতে যাতে সক্ষম হয়। তাহলে এখানে 149-এর 1 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। 150 নম্বর কোয়েশ্চেনে চলে আসে, এটা লাস্ট কোয়েশ্চেন আমাদের। সমগ্র ভাষা আবেদন হলো, দেখো 1 নম্বর অপশন বলছে অর্থভিত্তিক বা মিনিং বেসড, 2 বলছে দক্ষতা ভিত্তিক বা স্কিল বেসড, 3 হচ্ছে শব্দের সংমিশ্রণ বা ব্লেন্ডিং সাউন্ডস, এবং 4 হচ্ছে ধ্বনি সংকেত সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ। তাহলে সমগ্র ভাষা আবেদন মানে হচ্ছে যে জিনিসটা পড়ে তার মানেটা বোঝা, তাহলে এটা হচ্ছে অর্থভিত্তিক মিনিং বেসড। তাহলে 150-এর আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে আজ আমরা জানুয়ারি 2024 যে সিটেট কোয়েশ্চেন পেপার্স, তার মধ্যে সেট আই এর ল্যাঙ্গুয়েজ 2 বাংলা, এটা সম্পর্কে আলোচনা করলাম। আমরা এখানে আলোচনা করলাম 121 থেকে 150 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত। এরপর দেখো, এরপরেই কিন্তু তোমাদের শেষে স্পেস ফর রাফ ওয়ার্ক এর জন্য কিন্তু একটা পেজ দেওয়া আছে। এরপরে আবার কিছু তোমাদের ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনসগুলো তোমাদের প্রথমেই বলা হয়েছিল যে ঠিকঠাক করে পড়ে নিতে। কী ইনস্ট্রাকশন সেটাও একটু দেখে নিই। দেখো, এখানে বলছে নিম্নলিখিত নির্দেশগুলো মন দিয়ে পড়ুন।
বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নির্বাচনের জন্য যে নির্দেশ পরীক্ষা পুস্তিকায় দেওয়া রয়েছে, প্রশ্নের উত্তর নির্বাচনের পূর্বে তা মনোযোগ সহকারে পড়ুন। 1 নম্বর। 2 নম্বর বলছে প্রতিটি প্রশ্নের 4টি বিকল্প উত্তরের মধ্যে সঠিক উত্তর হিসেবে উত্তরপত্রে কেবলমাত্র একটা বৃত্তকেই কিন্তু নীল বা কালো বল পয়েন্ট পেন দিয়ে ভরাট করতে হবে। একবার যদি এটা মার্কিং হয়ে যায় আনসার শিটে, তা আর বদলানো কোনোভাবেই যাবে না। 3 হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই মনে রাখতে হবে উত্তরপত্রটিতে কিছুতেই ভাঁজ ফেলা চলবে না বা কোনো রকম দাগ লাগানো চলবে না। পরীক্ষার্থী তার ক্রমিক সংখ্যাটি নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও উল্লেখ করবে না। 4 নম্বর হচ্ছে পরীক্ষা পুস্তিকা এবং উত্তরপত্র সাবধানতার সঙ্গে নাড়াচাড়া করবেন। কোনো কারণে খারাপ বা নষ্ট হলে দ্বিতীয় পরীক্ষা পুস্তিকা কিন্তু দেওয়া হবে না। শুধুমাত্র কখন দেওয়া হবে, যদি উত্তরপত্রের কোড আর পরীক্ষা পুস্তিকার কোড এ নম্বরের মধ্যে অমিল থাকে। এটা আই হলে ওটাও আই হবে। যদি এর মধ্যে অমিল থাকে তাহলেই কিন্তু সেকেন্ড যে পরীক্ষা পুস্তিকা সেটা দেওয়া হবে। 5 হচ্ছে পরীক্ষার্থীরা হাজিরাপত্রে ঠিক মতন পরীক্ষা পুস্তিকা বা উত্তরপত্রে মুদ্রিত পরীক্ষা পুস্তিকার কোড নম্বরটা লিখবেন। 6 নম্বর হচ্ছে মেশিন কেবলমাত্র উত্তরপত্রে দেওয়ার সংকেতই পড়তে পারবে, তাই কোনো তথ্য অসম্পূর্ণ রাখা চলবে না এবং প্রবেশপত্রে প্রদত্ত তথ্যের সাথে তার কোনো পার্থক্য থাকবে না। 7 হলো পরীক্ষার্থীকে কেবল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনো পাঠ্যবস্তু, ছাপা বা হাতে লেখা কাগজের টুকরো, পেজার, মোবাইল ফোন, বৈদ্যুতিক উপকরণ বা অন্য কোনো দ্রব্য নিয়ে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। 8 বলছে মোবাইল, বেতার যোগাযোগ মাধ্যম, এমনকি নিষ্ক্রিয় করে রাখা মোবাইল এবং অন্যান্য নিষিদ্ধ বৈদ্যুতিক উপকরণ পরীক্ষা হলে আনা চলবে না। পরীক্ষার্থী এই নির্দেশ পালন না করলে সেটা কিন্তু অন্যায় আচরণ হিসেবে গণ্য হবে এবং যে কোনো ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তার পরীক্ষা বাতিল করাও যেতে পারে। 9 নম্বর পয়েন্ট বলছে পরীক্ষা নিরীক্ষক চাইলে পরীক্ষার্থী তার প্রবেশপত্র তাকে দেখাবেন। 10 হচ্ছে পরীক্ষা নিরীক্ষক বা তত্ত্বাবধায়কের অনুমতি ছাড়া পরীক্ষার্থী তার আসন ছেড়ে উঠবে না। 11 হচ্ছে যে পরীক্ষার্থীরা তাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপ হাজিরাপত্রে দেওয়া স্থানে অবশ্যই লাগাবেন। 12 হচ্ছে ইলেকট্রনিক বা হস্তচালিত ক্যালকুলেটর ব্যবহার কিন্তু এখানে নিষিদ্ধ। 13 হচ্ছে পরীক্ষা হলের মধ্যে পরীক্ষার্থী বোর্ড নির্ধারিত যাবতীয় নিয়মনীতি মেনে চলতে বাধ্য। কোনো রকম অনভিপ্রেত আচরণের বিচার এবং তার সিদ্ধান্ত বোর্ডের নিয়ম অধিনিয়ম অনুযায়ী সম্পন্ন হবে। 14 হচ্ছে কোনো রকম পরিস্থিতিতেই পরীক্ষা পুস্তিকা ও উত্তরপত্রের কোনো অংশ বিচ্ছিন্ন করা চলবে না। আর 15 হচ্ছে পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ছাড়ার আগে তার উত্তরপত্রটি অবশ্যই কক্ষ নিরীক্ষকের হাতে জমা দেবেন। পরীক্ষা পুস্তিকাটি অবশ্য জমা করার দরকার নেই, পরীক্ষার্থীটা সেটা নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন। উত্তরপত্র জমা দেবে, পরীক্ষাপত্র সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে এই হলো টোটাল ইনস্ট্রাকশনস, যেটা ইংরেজিতেও দেওয়া আছে। তাহলে আশা করি তোমাদের আজকের এই আলোচনা ভালো লাগলো। যদি আলোচনা ভালো লাগে লাইক করতে ভুলো না। বন্ধুদের মধ্যে এই যেটা ভিডিওটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।